আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই এই উত্তরণ ইউটিউব চ্যানেলে। এই মতু প্রত্যয় বিষয়ে আলোচনা করার পূর্বে একটু তোমাদের অবগত করিয়ে দিই। তোমরা প্রত্যেকেই জানো যে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা শুরু হবে। এই সংস্কৃত বিষয় যারা আছে বা যাদের আছে তারা প্রত্যেকেই জানো ব্যাকরণ বিষয় থেকে 15 নম্বর প্রশ্ন আসবে। তাই প্রত্যয়, কারক, সমাস এগুলোর সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা যদি না থাকে তাহলে ব্যাকরণ বিষয়টা অনেকটাই তোমাদের কাছে দুরূহ বা কঠিন হয়ে ওঠে। কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মতু প্রত্যয়। বিশ্বাস রাখো এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টারের জন্য সাজেশন হিসেবে রেখেছি, যেটা তোমাদের পরীক্ষায় আসবেই। বিশ্বাস করো পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে। দেখো আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মতুব। মতুবের বাংলা স্পেলিংটা বা বানানটা দেখতেই পাচ্ছ, ম তয়ে হর্ষ উকার পয়ে হসন্ত, মতু প্রত্যয়। প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করছি। আজকে আবার পুনরায় এগুলো আলোচনা করব না, কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। তাই তোমরা আগের ভিডিওটায় গিয়ে তোমরা এই চ্যানেলেতে গিয়ে প্রত্যয় কাকে বলে একটু দেখে নাও, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো আজকে আলোচনা করব মতুব প্রত্যয়। 1 নম্বর মতুব। দেখো মতুবের বানানটা কি হচ্ছে, ম তয় হর্ষ পয় হসন্ত, ঠিক আছে। এই মতুবের দেখো পয় হসন্ত পড়েনি, দিয়ে দিলাম মতুব। মতুবের দেখো তয় হর্ষ উকারটা এবং পটা কি হয়, ইত হয়, মানে বাদ যায়। তাহলে বাদ গেলে কি পড়ে থাকে, মত পড়ে থাকে। কি থাকে, মত। তাহলে আরেকবার একটু দেখিয়ে দিই, তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো মতুব বানানটা হচ্ছে ম তয় হর্ষ উকার পয়ে হসন্ত হয়েছে। তাহলে ইত যাচ্ছে কি, তয় হর্ষ উকারটা বাদ চলে যাচ্ছে, পটা বাদ চলে যাচ্ছে। তাহলে দেখো কি পড়ে থাকছে, ম আর ত। তয় হসন্ত মানে অনেকে এটা জেনে রাখো খণ্ড ত। তাহলে এই মতুব প্রত্যয়ের মতটা কি হবে, শব্দের সঙ্গে যুক্ত হবে। কি হবে, শব্দের সঙ্গে যুক্ত হবে। যেমন একটা শব্দ দিচ্ছি, বুঝে নাও, বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি। বুদ্ধি একটি কি শব্দ, তার সঙ্গে আমরা মতুব প্রত্যয় যোগ করলাম। তাহলে প্রত্যেকেই আলোচনা করেছি যে মতুব প্রত্যয়ের প বাদ চলে যায়, তয় হস্যকার বাদ চলে যায়, কি পড়ে থাকে, তাহলে মত। তাহলে বুদ্ধির সঙ্গে কি যুক্ত হবে, শুধু বুদ্ধি মত। কেমন কি এলো, বুদ্ধিমত। এটা কিন্তু মনে রাখবে বন্ধুগণ, বুদ্ধিমতটা হচ্ছে একটি পরিনিষ্ঠিত রূপ বা শব্দ। এটা যখন বাক্যে প্রয়োগ করবে, তোমরা প্রত্যেকেই জানো বাক্যে শব্দ বসে না, বাক্যে পদ বসে। আর পদ কখন পরিণত হয়, শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটি পদে পরিণত হবে। তাহলে আমি যদি একটা ট্রান্সলেট করতে দিই যে বুদ্ধিমান বালক, বালকটি বুদ্ধিমান, তখন কি করব আমরা কথা কি বলি, বুদ্ধিমান। তাহলে সংস্কৃত যদি ট্রান্সলেট করি, বুদ্ধিমান বালক, বুদ্ধিমান বালক। তাহলে বালকটা কি বিশেষ্য আর বুদ্ধিমানটা কি বিশেষণ। তোমরা সংস্কৃত প্রত্যেকেই জানো, সাধারণ একটু জ্ঞান আছে যে সংস্কৃত ব্যাকরণে বিশেষ্যের যে লিঙ্গ বচন বিভক্তি হয়, বিশেষণেরও সেই লিঙ্গ বচন বিভক্তি হয়। তাহলে বালক দেখো নর, নর শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দে প্রথম এক বচনে কি আছে, বালকা বিসর্গ হয়েছে। তাই বুদ্ধিমানও কি করলাম, পুংলিঙ্গে প্রথম এক বচনে বিসর্গ লাগিয়ে এটা বিভক্তিটা নিয়ে এলাম। তাহলে বুদ্ধিমানও। এখানে দেখো আবার যখন আমরা মহিলার ক্ষেত্রে প্রয়োগ করব তখন কিন্তু আমরা বুদ্ধিমান বালিকা বলবো না, তখন আমরা কি বলবো, সেটা বুদ্ধিমতী বালিকা। কি বলবো আমরা, বুদ্ধিমতী বালিকা। কেমন, বুদ্ধিমতী বালিকা, কারণ বালিকাটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ। তাহলে বিশেষ্যের যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি হয়, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হয়। তাহলে এখানে দেখো পুংলিঙ্গ ছিল বলে বালকে দেখো বিসর্গ আছে,
সুবিভক্তি যুক্ত হয়েছে। তাহলে বুদ্ধিমানও তো কী হয়েছে, প্রথমা বিভক্তি হয়েছে, এক বচনের রূপ নিয়েছে এবং পুংলিঙ্গ। বালিকা দেখো স্ত্রীলিঙ্গে, প্রথমার এক বচন, স্ত্রীলিঙ্গে বালিকা, কোন সদবদ, লতা, লতা শব্দ, লতা লতে লতা, তাহলে লতা বালিকা, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাই বুদ্ধিমতিটা কি হয়েছে, বুদ্ধিমতী। বুদ্ধিমতিটা এবার তোমাকে প্রশ্ন আসতে পারে যে বুদ্ধিমতা কেন বলো না, কারণ বলে দিই মতু প্রত্যয়ের নিষ্পন্ন শব্দগুলো পুংলিঙ্গে শ্রীমতের মতো হয়, ক্লিবলিঙ্গে শ্রীমতের মতো হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দবোধ হয়। কি, স্ত্রীলিঙ্গে নদী শব্দবোধ। তাই নদী শব্দে প্রথমার এক বচনে কি আছে, নদী, তাই এখানে কি হলো, বুদ্ধিমতী। মনে থাকে তাহলে মতু প্রত্যয়ের কি যুক্ত হয় শব্দের সঙ্গে, মনে থাকবে মত প্রত্যয়, মনে থাকবে। তাহলে 1 নম্বর আমরা বুঝতে পেরে গেলাম সুন্দর করে যে মতু প্রত্যয়ের মত যুক্ত হয় শব্দের সঙ্গে। চলে যাব এবার আমরা পরের 2, অস্তর্থ প্রতিপাদক প্রত্যয় বিশেষ। মতু প্রত্যয়কে কি বলা হয়, অস্তর্থক প্রত্যয় বলা হয়। এটি একটি তদ্ধিত প্রত্যয় এবং এটি একটি অস্তর্থক প্রত্যয়। অস্তর্থক বানানটি কি হয়, অস্তি প্লাস অর্থ, তাহলে আছে বা বিদ্যমান অর্থে এই প্রত্যয় প্রযুক্ত হয় বলে তাই একে কি বলা হয়, অস্তর্থক প্রত্যয়। তাহলে মনে থাকবে। 3 নম্বর চলে যাচ্ছি, অস্তি। দেখো অস্তি মানে কি, আছে। এই যে অস্তি শব্দটাকে ভাঙলে কি হয়, অস্তি প্লাস অর্থ, অস্তর্থক। অস্তি মানে কি, আছে, অর্থাৎ আছে অর্থে হওয়ায় একে অস্তর্থক প্রত্যয় বলা হয়। এই প্রশ্নগুলো একটু তোমরা খাতায় লিখে নাও, সুন্দর করে লিখে নাও, তাহলে দেখবে অতি সহজ সরলভাবে তোমরা ব্যুৎপত্তি নির্ণয় করতে পারছো, পরিনিষ্ঠিত রূপ নির্ণয় করতে পারছো, এক কথায় প্রকাশ করতে পারছো, কখন কিভাবে কোথায় বাক্যে প্রয়োগ করতে হবে, কিভাবে পদ নির্মাণ করতে, অতি সহজ পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে অস্তি অর্থে অর্থাৎ আছে অর্থ হওয়ায় একে কি বলা হয়, অস্তর্থক প্রত্যয়। তাহলে এখান থেকে 3টে এমসিকিউ পেলাম যে মতু প্রত্যয়ের কি ঈদ হয়, মানে ঈদ মানে কি বাদ যায়, মনে থাকবে হর্ষ উ আর কি প বাদ যায়। কি যুক্ত হয় শব্দের সঙ্গে, না মত শব্দের সঙ্গে যুক্ত হয়। এটা কি ধরনের প্রত্যয়, না এটা হচ্ছে অস্তর্থক প্রতিপাদক প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত। কি অর্থে প্রযুক্ত হয়, না অস্তি অর্থাৎ আছে অর্থে প্রযুক্ত হয় বলে একে কি বলা হয়, অস্তর্থক প্রত্যয়। তাহলে এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে, অস্তর্থক প্রত্যয় কোনটি, তোমাদের পাঠ্য অস্তর্থক প্রত্যয় কোনটি। তাহলে উত্তর তোমরা সহজেই বলে দিতে পারবে যে মতু প্রত্যয় হলো একটি অস্তর্থক প্রত্যয়। চলে যাচ্ছি আমরা 4 নম্বর, তৎ অস্য অস্তি আর তৎ অস্মিন অস্তি। তাহলে কি, তৎ অশ্ব অস্তি, তা অশ্ব মানে এর আছে, আর তৎ অস্মিন অস্তি তা এতে আছে, এটা অধিকরণে হচ্ছে আর এটা ষষ্ঠীতে হচ্ছে। ধনম অশ্ব অস্তি উদাহরণ দিয়েছি, ধনম অশ্ব অস্তি, তাহলে ধন এর আছে তাকে আমরা কি বলবো, যার প্রচুর ধন আছে তাকে আমরা কি বলি, ধনবান। আর তৎ অস্মিন অস্তি তা এতে আছে, নদ্য সন্তি যস্মি, যে দেশে প্রচুর নদী আছে তাকে আমরা কি বলি, নদীবান বা নদীমাতৃক দেশ। যেমন হচ্ছে ভারতবর্ষ একটা কি নদীমাতৃক দেশ। তাহলে এই 2 অর্থে কিন্তু মতু প্রত্যয় প্রযুক্ত হয়। কি কি অর্থে, মনে থাকবে তৎ অশ্ব অস্তি তা এর আছে এবং তৎ অস্মিন অস্তি তা এতে আছে। দুটোরই উদাহরণ দেখে নাও। তা এর আছে এর উদাহরণ হচ্ছে ধনম অশ্ব অস্তি, ধন যার আছে তাকে আমরা কি বলবো, ধনবান। নদী সন্তি যস্মি, যেখানে নদী আছে প্রচুর সেই দেশকে আমরা কি বলবো, নদীমাতৃক দেশ, তাহলে নদীমান। তাহলে মনে থাকবে। তাহলে কি পেলাম এখান থেকে, না এই 2 অর্থে আতিশয্য বোঝাতে কি হয়, মতু প্রত্যয়। আতিশয্য মানেটা একটু বুঝিয়ে দিই, আধিক্য প্রাচুর্য বোঝাতে, তাকে আমরা কি বলি, আতিশয্য, মনে থাকবে। তাহলে এই তৎ অশ্ব অস্তি, এই তৎ অস্মিন অস্তি, এই 2 অর্থে আতিশয্য বোঝাতে মতু প্রত্যয়। দেখো আতিশয্য, ধন আধিক্য আছে বলি, ধনের আতিশয্য আছে বলি তাকে আমরা কি বলি, ধনী। যার ধন নেই তাকে আমরা কি বলি, গরিব বা দরিদ্র। ধনের আধিক্য আতিশয্য আছে যে ব্যক্তির, যে জনের, তাকে আমরা কি বলবো, ধনবান। তাহলে কি, ধনবান জন আছে। তাহলে এই 2 অর্থে মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা 4টে পড়লাম। দেখো মতুপের মত শব্দের সঙ্গে যুক্ত হয়, কি বাদ যায়, না মতুপের হর্ষ উ এবং প বাদ যায়। এটি কি ধরনের প্রত্যয়, এটি তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত এবং অস্তর্থ প্রতিপাদক প্রত্যয় বিশেষ। কি অর্থে প্রত্যয় এই মতু প্রত্যয় প্রযুক্ত হয়, না অস্তি অর্থে অর্থাৎ আছে অর্থে প্রযুক্ত হওয়ায়
মতুপ প্রত্যয়কে কি বলা হয় না অস্তর্থক প্রত্যয় বলা হয়। কি কি অর্থে মতুপ প্রত্যয় প্রযুক্ত হয় না তৎ অস্য অস্তি এবং তৎ অস্মিন অস্তি, অর্থাৎ তা এর আছে তা এতে আছে, এই দুই অর্থে। আতিশয্য অর্থে মনে রাখবে, আধিক্য অর্থে বা আতিশয্য অর্থে কোন প্রত্যয় প্রযুক্ত হয় মনে রাখবে মতুপ প্রত্যয়। বোঝাতে পারলাম? এছাড়াও আতিশয্য বা বিদ্যমান, তার কি কি পেলাম? অস্তি অর্থাৎ আছে অর্থেতেও মতুপ প্রত্যয় হয়, আধিক্য বা আতিশয্য অর্থেতেও কোন প্রত্যয় হয় মতুপ প্রত্যয়। এছাড়া আর কি কি অর্থে মতুপ প্রত্যয় হয় একটা কারিকা আছে, সুন্দর কারিকা, সেই কারিকাটা একটু দেখে নাও। কি কারিকাটা দিয়ে আছে? ভূমো নিন্দা প্রশংসা নিত্য যোগে অতিশায়নে সংসর্গে অস্তি বিবক্ষায়াং ভবন্তি মতুবাদয়। তাহলে অস্তি অর্থাৎ আছে অর্থেও মতুপ প্রত্যয় প্রযুক্ত হয়, আতিশয্য অর্থাৎ আধিক্য অর্থেও মতুপ প্রত্যয় প্রযুক্ত হয়। এছাড়াও কি কি অর্থে মতুপ প্রত্যয়ের ব্যবহার আমরা দেখব না ভূমো নিন্দা প্রশংসা নিত্যযোগে অতিশায়নে সংসর্গে এবং অস্তি অর্থে কি হয় মতুপ প্রত্যয় হয়। কারিকাটা একটু মনে রাখবে। ভূম নিন্দা প্রশংসা নিত্যযোগে অতিশায়নে সংসর্গে অস্তি বিবক্ষায়াং ভবন্তি মতুবাদয়। হয়েছে? ভূম মানে কি? এবার আমরা এই কারিকাটাকে এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝাবো, কেমন? একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখো। ভূম, ভূম কথাটার অর্থ হলো আধিক্য বা প্রাচুর্য বা প্রচুর। তাহলে ধনযুক্ত মতুপ, ধনবৎ এটা পরিনিষ্ঠিত রূপ, আর এই ধনবানটা হচ্ছে পদ। মনে রাখবে অনেক বই কিন্তু ভুল দিয়ে দেয়, উত্তর ধনবান দিয়ে দেয়, পরীক্ষা হয়তো প্রশ্ন এসেছে এমসিকিউর মধ্যে ধনযুক্ত মতুপ, হ্যাঁ পরিনিষ্ঠিত রূপটি লেখো, কিন্তু অনেকে করে দিয়ে চলেছে ধনবান, কিন্তু সেখানে অপশনে দেওয়া থাকে ধনবৎ। মনে রাখবে পরিনিষ্ঠিত রূপটা হচ্ছে জাস্ট একটা নিউ বর্ন ওয়ার্ড, একটা শব্দ, নতুন শব্দ। যেমন একটা শিশু মাতৃকোল থেকে যখন ভূমিষ্ঠ হয় তার শরীরে পোশাক থাকে না, তেমনি তাকে নতুন করে খাওয়াতে পোশাক পরাতে একটা নতুন করে তৈরি করতে, তেমনি এখানেও সেখানে হচ্ছে ধনযুক্ত মতুপ। তাহলে এটা শব্দ ধনবৎ, একে যখন পদে বসাবো তখন এর সাথে কি যোগ করব? বিভক্তি যোগ করব। ধনবান শব্দটা কি হলো না পুংলিঙ্গে প্রথমার এক বচনে ধনবান, ধনবান জানা, ধনবান জানা, লোকটি ধনবান। তাহলে এই লোকটির কি আছে? ভূম কি আছে লোকটির না আধিক্য আছে। কি আধিক্য না ধন, ধনের প্রাচুর্য আছে বলে তাই এখানে কোন প্রত্যয় হয়েছে মতুপ প্রত্যয়। এখানে দেখো অন প্রত্যয় হলো না, কামচ প্রত্যয় হলো না, কচ প্রত্যয় হলো না, কং প্রত্যয় হলো না, এখানে হলো কি মতুপ প্রত্যয়। কি অর্থে না আধিক্য অর্থে বা প্রাচুর্য অর্থে কোন প্রত্যয় হয় না মতুপ প্রত্যয়। ধনযুক্ত মতুপ কি হলো ধনবৎ, এটা পরিনিষ্ঠিত রূপ, এটা হচ্ছে ধনবান, এটা হচ্ছে কি পদে, এক কথা প্রকাশ। গোযুক্ত মতুপ, গো মানে কি গরু, হ্যাঁ গাভী বা গরু, মতুপ তার সঙ্গে গো প্লাস মতুপ কি বলছে গোমত। তাহলে প্রচুর যার গরু আছে, গাভী গরু আছে, তাকে আমরা কি বলবো গোমত। আর যদি এটা পদে পরিণত করি তখন আমাদের কি হয়ে যাবে গোমান। কি পরিণত হয়ে যাবে গোমান হলো। তাহলে ভূমো গেল, বোঝাতে পারলাম ভূম। তারপরে কি আসছে নিন্দা, নিন্দা অর্থেও কিন্তু কোন প্রত্যয় প্রযুক্ত হয় মতুপ প্রত্যয়। এমসিকিউ আসতে পারে। নিন্দা গর্হার্থে মানে নিন্দা অর্থে, আমরা নিন্দা করি না ছেলেটা ভালো না, ছেলেটা কিরকম দেখতে বাজে, হ্যাঁ চুলটা কিরকম, মুখটা কিরকম, তো সেইখানে নিন্দা অর্থ কি হয় মতুপ প্রত্যয়। কি দিয়ে আছে একটা উদাহরণ দিয়েছি, হনুযুক্ত মতুপ, হনুযুক্ত মতুপ। হনু মানে কে চুয়ালকে বোঝায়, মানুষের এই চুয়ালটা, যার চুয়ালটা কুৎসিত, হ্যাঁ দেখতে বাজ হয়, কালো হয়, তাকে আমরা কি বলবো হনুমান। কি বলবো নিন্দা অর্থে কি বলবো একটা উদাহরণ পেলে হনুমান। তাহলে এমসিকিউর মধ্যে আসতে পারে যে নিন্দা অর্থে ব্যবহৃত একটি মতুপ প্রত্যয় উদাহরণ দাও, তখন কি করে দেবে হনুমান। ভূম অর্থে বা আধিক্য অর্থে একটি মতুপ প্রত্যয় উদাহরণ দাও, তখন কি উদাহরণ দিয়ে দেবে ধনবান বা ধনবৎ বা গোমান, এগুলো দেবে। তারপরে দেখো চলে যাচ্ছে ভূম নিন্দা প্রশংসা। নিন্দাও যেমন মতুপ প্রত্যয় প্রযুক্ত হয়, প্রশংসা অর্থেও মতুপ প্রত্যয় প্রযুক্ত হয়। তাহলে প্রশংসা অর্থে কি দেয়? প্রশংসা মানে গুণগান। আমরা যখন কারোর কোনো ব্যক্তির, হ্যাঁ কোনো পুরুষের কোনো নায়ক বা নায়িকার, কোনো গায়ক গায়িকার বা কোনো শিক্ষক শিক্ষিকার কোনো যদি গুণগান গায় তখন সেটা কি বলে আমরা প্রশংসা বলি। প্রশংসা যেন রূপযুক্ত মতুপ রূপবান, রূপযুক্ত মতুপ রূপবান। এখানে তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এখানে দেখুন ধনবান হলো, এখানে গোমত হলো, হনুমান হলো, বান কেন হচ্ছে? কিছুক্ষণ আগে হ্যাঁ আপনি তো বললেন যে মতুপ প্রত্যয়ের মত যোগ হয়, মত, তাহলে এখানে কেন বান আসছে এইটাই শেখার বিষয়।
যে মতু প্রত্যয়ের কোন কোন জায়গায় মদ যুক্ত হবে, কোন কোন জায়গায় বদ যুক্ত হবে, এইটাই শেখার বিষয়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, বুঝতে পারবে। হয়েছে? তাহলে প্রশংসা অর্থে একটা কি উদাহরণটা মনে রাখবে, রূপবান। আর পরিনিষ্ঠিত রূপ হলে তখন এটা কি হতো, রূপবৎ। শব্দে হলে বা পরিনিষ্ঠিত রূপে হলে রূপবৎ, আর পদে হলে কি রূপবান। তাহলে কি হচ্ছে সূত্রটা দেখো, ভূম নিন্দা, কারিকাটা দেখো, ভূম নিন্দা প্রশংসাসু। তাহলে ভূমও বোঝাতে পারলাম, ভূম মানে আধিক্য, নিন্দা মানে হচ্ছে নিন্দা করা বা গর্হার্থে, প্রশংসা মানে হচ্ছে গুণগান। নিত্য যোগে, নিত্য যোগে অর্থ কি হয় না মতু প্রত্যয়। নিত্য সংযোগ অর্থে, নিত্য যোগেতেও কি হয় মতু প্রত্যয়। ক্ষীর যুক্ত মতু কি হয়, ক্ষীরি। ক্ষীরি মানে দুধ। আমরা বলি না ক্ষীর খাবো, দুধ। যে এমন কিছু গাছ আছে যাদের পাতা ফুল কাণ্ড ভাঙলে দেবে সাদা উপক্ষার বেরিয়ে আসে, সাদা দুধের মতো অংশ, যেমন আকন্দ, ধুতরা ফুল, কলকে ফুল, বট গাছের পাতা ভাঙলে দেবে কি হয়, সাদা দুধের মতো একটা জলীয় উপক্ষার বা এটা বেরিয়ে আসে, রঞ্জন বেরিয়ে আসে। এগুলোকে আমরা কি বলবো, ক্ষীর। তাহলে হচ্ছে নিত্য। এই গাছের পাতা ফুল ভাঙলে গেল, এই গাছের সঙ্গে সবসময় এদের সাদা দুধের মতো অংশ জলীয় পদার্থটা থাকে, তাকে আমরা কি বলবো, ক্ষীরযুক্ত মতো কি হয়, ক্ষীরি। তাহলে কি হলো, ক্ষীরি বিকশন। তাহলে নিত্য সংযোগ হয়েছে। তাহলে নিত্য যোগেও কি হয়, মতু প্রত্যয়। আতিশয্য, এই কিছুক্ষণ আগে বললাম, আতিশয্য মানে আধিক্য, প্রাচুর্য, প্রচুর অধিক আছে তার। তাহলে কি আছে, উদর যুক্ত মতু। উদর মানে কি, পেট। তাহলে উদর আছে যার, তাকে আমরা কি বলবো, উদরিণী। উদরিণী কন্যা। যখন আমাদের মায়েরা বা বোনেরা দিদিরা যখন গর্ভবতী হয়, তাদের উদরটা, পেটটা অনেকটা বেড়ে যায়, বৃহৎ রূপ ধারণ করে। তখন আমরা সেই অধিক পেটটা, আমাদের সিম্পল বা সাধারণ অবস্থায় পেট একটু নর্মাল যখন দেখতে লাগে, সেটা কিন্তু গর্ভবতী অবস্থায় কিন্তু সেটা দেখতে লাগে না, অনেকটা আকার আয়তনে বেড়ে যায়। তখন এই আধিক্য বা আতিশয্য অর্থে তখন কি হয়ে যায়, মতু প্রত্যয়। উদরযুক্ত মতু উদরিণী, উদরিণী কন্যা। তাহলে এটা মনে রাখবে। তার আতিশয্য অর্থে একটি উদাহরণ যদি দিতে বলে তখন মনে রাখবে উদরিণী। হয়েছে? নেক্সট পরে সংসর্গ, তাৎক্ষণিক সংযোগ। তখনই প্রয়োজন হয়, তখনই সঙ্গে একটা বস্তুর সঙ্গে একটা ব্যক্তির একটা সম্পর্ক থাকবে বা সম্বন্ধ থাকবে বা একটা সংযোগ থাকবে, তাকে আমরা কি বলবো, সংযোগ। দণ্ডযুক্ত মতু। দণ্ড মানে হচ্ছে লাঠি। তাহলে এমন কিছু কিছু ব্যক্তি আছে, যেমন পুলিশ যখন রাস্তায়, ট্রাফিক পুলিশ রাস্তায় নামে, তার মুখে একটি বাঁশি থাকে বা লাঠি থাকে। যখন ডিউটি সারা হয়ে যায়, বাঁশিটা লাঠিটা কিন্তু থানায় জমা দিয়ে চলে যায়। তাহলে তখন আমরা কি বলবো, দণ্ডী। দণ্ডযুক্ত মতু, মতু কি হয়, দণ্ডী। বুঝতে পারলাম? এখানে ইনি প্রত্যয় হয়। হ্যাঁ, মতুপের বিকল্প স্থানে কি হয় না, ইনি প্রত্যয় হয়। তাহলে দণ্ডযুক্ত মতু দণ্ডী। তাহলে দণ্ডী পুরুষা, মনে থাকবে। তাহলে দ্বন্দ্বটা সবসময় সঙ্গে রাখে না, বাড়িতে গেলেও সেই দ্বন্দ্বটা বা লাঠিটা নিয়ে যায় না, থানাতে জমা করে দিয়ে চলে যায়। চলে যাবো আবার পরের, অস্থি। অস্থি মানে কি আছে বা বিদ্যমান। ছত্রযুক্ত মতু। তাহলে কি, ছত্র মানে কি ছাতা। তাহলে ছাতা আছে যার, তাকে আমরা কি বলবো, ছত্রী। হ্যাঁ, তাহলে আমাদের ওই ছত্রী কথা থেকে এসছে ছাত্র। তাহলে গুরুর মাথায় ছাতা ধরে যে, তাকে আমরা কি বলবো, ছাত্র। হ্যাঁ, ছত্র আতপাত্রায়তে। তাহলে সূর্য রোদ থেকে গুরুর মাথাকে যে রক্ষা করেন, তাকে আমরা কি বলবো, ছাত্র। হয়েছে? তাহলে ছত্রীপুত্রী। তাহলে হলো, তাহলে মনে রাখবে তে অস্থি এবং আতিশয্য অর্থ বাদেও কি কি অর্থে, এই কারিকাটা একটু মনে রাখবে। ভূম নিন্দা প্রশংসা আসু নিত্য যোগে অতি সায়নে সংসর্গে অস্থি সায়ং ভবন্তি মতুপায়। ভূম নিন্দা প্রশংসা নিত্য যোগে আতিশয্য সংসর্গ অস্থি, এই 7টি অর্থে 1 2 3 4 5 6 7, এই 7টি অর্থে কোন প্রত্যয় যুক্ত হয়, সাধারণত মতু প্রত্যয়। বোঝাতে পারলাম? এবার দেখো ব্যবহারের নিয়ম, মতু প্রত্যয়ের ব্যবহারের নিয়ম। এই জায়গাটায় একটু তোমরা খাতা কলম বার করে ব্যবহারের নিয়মগুলো কি কি একটু টুকে নাও। মতু প্রত্যয়ের উপ ইত হয়ে যায়, মানে বাদ হয়ে যায়। মত থাকে, শব্দের সঙ্গে মত যুক্ত হয়। হয়েছে? তাহলে এই দেখো উদাহরণ দিয়ে বলেছি কি, বুদ্ধিযুক্ত মতু বুদ্ধিমত বা বুদ্ধিমান। ভাগ্যযুক্ত মতু, তাহলে কি বলছে, মতু প্রত্যয়ের উপ ইত হয়ে যায়। আবার একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, কেমন দেখো, মতু ম তয়সু পয় হসন্ত, প বাদ গেল, হসুকার বাদ গেল, কি পড়ে থাকলো তাহলে, তাহলে প আর হসুকার বাদ চলে গেলে কি পড়ে থাকলো, মত। কি পড়ে থাকলো, মত। তাহলে এই মতটা আমরা যোগ করবো শব্দের সঙ্গে। যেমন হচ্ছে ভাগ্য, ভাগ্য একটা দিলাম, আর একটা দিলাম ধরো
শ্রী যুক্ত মতু, শ্রী যুক্ত মতু। এক হাতে ক্যামেরা ধরে আছে, এক হাতে লিখছি, একটু অসুবিধা হলে মানিয়ে নিও বন্ধুরা, কেমন? ভাগ্যযুক্ত মতু। তাহলে মতুপের দেখো প বাদ গেল, হসুকার বাদ গেল, হসুকার বাদ গেল, প বাদ গেল, তাহলে কি হবে? ভাগ্যযুক্ত মতু কি হবে? ভাগ্য বত। তাহলে এখানে প্রশ্ন আসছে বত হলো কেন দাদা, বত হলো কেন? এটাই বোঝার বিষয়। এখানটায় দেখো শ্রীযুক্ত মতুপের কি পড়ে থাকে? মত। তাহলে কি হয়েছিল? মতটা যোগ করে দেবো, মত। এইটাকে যদি আবার পদে পরিণত করো তখন কি হয়ে যাবে? শ্রী আছে যার, শ্রী অশ্ব অস্থি, তখন আমরা কি বলি? শ্রীমান। ভাগ্য আছে যার, তখন আমরা তাকে কি বলি? ভাগ্য অস্ত অস্থি, অশ্ব অস্থি, ভাগ্য অশ্ব অস্থি, ভাগ্য আছে যার, তাকে আমরা কি বলবো? ভাগ্যবান। ভাগ্যবান পুরুষ, হ্যাঁ বলি না? তাহলে এইগুলো দেখো পদে পরিণত করলাম। যদি পরিনিষ্ঠিত রূপ দেয় তখন লিখবে শুধু ভাগ্যবত, পরিনিষ্ঠিত রূপ দেয়। আর যখন পদে বলবে বা এক কথায় দেবে যে ভাগ্য অশ্ব অস্থি, তখন কি লিখবে? ভাগ্যবান। শ্রী অশ্ব অস্থি, তখন কি লিখবে? শ্রীমান। আর যদি পরিনিষ্ঠিত রূপ দেয়, এই চিহ্নটা দিয়ে দেয় শ্রী প্লাস মতুপ, তখন কি লিখবে? শ্রীমত। এবারে এটা যদি না দিয়ে যদি শ্রীমান দিয়ে তখন ওটা তোমরা টিক করে দিয়ে চলে আসবে, মনে থাকবে। তাহলে মতুপ প্রত্যয় কি যুক্ত হয়? শুধু মত। কিন্তু প্রশ্ন তোমাদের মধ্যে রয়ে গেল যে ভাগ্যতে ভাগ্যবত না হয়ে ভাগ্যবান কেন হলো? এইটাই বোঝার বিষয়। সঙ্গে থেকো, বোঝাচ্ছি। দেখো দ্বিতীয় সূত্রটা কি লিখেছি, দেখো দ্বিতীয় সূত্রটা খেয়াল করো। কয়েকটি ক্ষেত্রে মতুপের মত না হয়ে বত হয়, একে কি বলবো আমরা? বতুপ। মনে থাকবে। এখান থেকে তাহলে একটা ছোট্ট প্রশ্ন পেলাম এমসিকিউ, যে ক্ষেত্রে মতুপের মত স্থানে বত হয় তাকে আমরা কি বলবো? মতুপ নয়, কি বলবো? বতুপ। তাহলে কয়েকটি ক্ষেত্রে মতুপের মত না হয়ে বত হয়। মতুপ প্রত্যয়ান্ত শব্দগুলি কিরকম হয়? 3 নম্বরে, পুংলিঙ্গে শ্রীমতের মতো হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দবতের হয়, ক্লিবলিঙ্গে শ্রীমতের মতো হয়। বুঝতে পারলাম? তাহলে এই জায়গাটা ক্লিয়ার করলে মতুপ প্রত্যয় উপ মানে হস্যু প উপ, এই হস্যুকারটা আর পটা কি হয়ে যায়? বাদ চলে যায়। পড়ে থাকে কি? মত। এই মতটাই শব্দের সঙ্গে যুক্ত হয়, যেমন হচ্ছে বুদ্ধিযুক্ত মতুপ, বুদ্ধিমত বা হ্যাঁ বুদ্ধিমান হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভাগ্যযুক্ত মতুপ, ভাগ্যবত, ভাগ্যবান। কিন্তু এখানে কেন বান হলো বা বত হলো এটা পরের জানাচ্ছি। তাতেই দেখো বুঝিয়ে দিচ্ছি, কয়েকটি ক্ষেত্রে মতুপের মত না হয়ে বত হয়। তাহলে যেখানে এই যেখানটা বত হয়েছে এটা কোন প্রত্যয় হয়েছে? বতুপ প্রত্যয়। তাহলে সেটা বোঝাবো। মতুপ প্রত্যয়ে হ্যাঁ নিষ্পন্ন শব্দগুলি কিরকম হয় না? পুংলিঙ্গে শ্রীমতের মতো হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয়, ক্লিবলিঙ্গে শ্রীমতের মতো হয়। আশা করি বুঝতে পারছো। পরেতে আলোচনা করছি আবার। দেখো হ্যাঁ চলে এলাম এবার তোমাদের জন্য কিছু পরিনিষ্ঠিত রূপ নিয়ে। দেখো শব্দ পরীক্ষা এরকম কিন্তু আসবেই। শব্দ দিলাম, মতুপ প্রত্যয় দিলাম, পরিনিষ্ঠিত রূপ যা শব্দ। শব্দ নর একটা শব্দ, লতা একটা শব্দ, আম একটা শব্দ, সূর্য একটা শব্দ। এই আম, লতা, সূর্য, মুনি, হ্যাঁ সাধু, এগুলো বাক্যে যখন বসবে তখন আমরা কি করব? শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করব। হ্যাঁ, তাহলে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে আমরা কি বলবো? সুব বিভক্তি। আর ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে আমরা কি বলবো? ধাতু বিভক্তি। সেগুলো 3 বিভক্তি হয়, যেমন হচ্ছে গম যুক্ত তি, গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছত, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। আর নড়, নড়ৌ, নড়া, নরম, নড়ৌ, নড়ান, এগুলো হচ্ছে সুব বিভক্তি। মনে রাখবে। তাহলে গো যুক্ত মতুপ কি হবে? মতুপ প্রত্যয়ের মত যুক্ত হলে কি হয়ে যায়? গোমত। অগ্নিযুক্ত মতুপ কি হবে? অগ্নিমত। ধি যুক্ত মতুপ কি হবে? ধীমত। মতিযুক্ত মতুপ কি হবে? মতিমত। তাহলে বাকিগুলো তোমরা আমাকে কমেন্টে জানাও। শ্রীযুক্ত মতুপ কি হবে? নদীযুক্ত মতুপ কি হবে? বুদ্ধিযুক্ত মতুপ কি হবে? লক্ষ্মীযুক্ত মতুপ কি হবে? এখান থেকে একটু আলাদা। তাহলে মনে রাখবে, যেসব শব্দের শেষে অ আ বাদ দিয়ে, বুঝে নাও, যেসব শব্দের শেষে অ আ বাদ দিয়ে ভিন্ন স্বরবর্ণ থাকবে। গয়ের শেষে কি আছে? ও, ও আছে। অগ্নির শেষে কি আছে? হস্যইকার, ই স্বরবর্ণ। মতির শেষে কি আছে? তয় হস্যইকার, স্বরবর্ণ। শ্রী শব্দের শেষে কি আছে? দীর্ঘইকার, স্বরবর্ণ। নদী শব্দের শেষে কি আছে? দীর্ঘ ইকার, স্বরবর্ণ। বুদ্ধি, ই, বুদ্ধি, ই, হস্য ইকার আছে। তাহলে এইগুলো যখন মনে রাখবে, অ আ বাদ দিয়ে, ও আ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ যদি কোনো শব্দের শেষে থাকে
সেখানে আমরা কি করব, মতুপ প্রত্যয়ের মত যোগ করবো। দেখো মত যোগ হয়েছে। এখানে এবার বোঝানোর সময় আছে তোমাকে যে লক্ষ্মী যুক্ত মতুপ লক্ষ্মী মত না হয়ে লক্ষ্মী বধ হলো কেন, রূপযুক্ত মতুপে রূপ মত না হয়ে রূপ বধ কেন হলো, বিদ্যাযুক্ত মতুপে বিদ্যা মত না হয়ে বিদ্যা বধ কেন হলো। বলে রাখি সূত্রটা দেখে নাও। জব প্রভৃতি শব্দ ভিন্ন, কি বললাম, জব প্রভৃতি শব্দ ভিন্ন, অবর্ণ, অবর্ণ বলতে অ আ, উচ্চারণে অ আসতে হবে, অর্থাৎ শব্দের শেষে অ নয় আ থাকবে, এবং ম, যে সকল শব্দের অন্তবর্ণের ঠিক পূর্ববর্তী বর্ণ অর্থাৎ উপধা বা অন্তবর্ণ, সেই সকল শব্দের পরে মতুপের ম স্থানে ব হবে। বুঝে দিলাম, সূত্রটা সুন্দর করে নেবে। জব প্রভৃতি কিছু কিছু শব্দ বাদ দেওয়া হয়েছে, সেগুলো মনে রাখবে। সেগুলো হচ্ছে কি, জব, দ্রাক্ষা, ভূমি, উর্মি, এই শব্দগুলো সবসময় মতই যোগ হয়। জব প্রভৃতি শব্দ বাদ দিয়ে কোনো শব্দের শেষে যদি অ আ থাকে, দেখো উদাহরণ দিয়ে বুঝি, রূপ, পয়েতে ভাঙলে প প্লাস অ, রূপ অ আসে, বিদ্যা আসে। তাহলে কি বলেছি, অ বর্ণ মানে হচ্ছে অ আ, অ আ। আর কি বলা হয়েছে, এবং ম, কোন শব্দের শেষে যদি ম থাকে, তাহলে দেখো লক্ষ্মী, লক্ষ্মী বানানটা কি হয়, ল কয় মূর্ধন্যস্বয় ময় দীর্ঘ, তাই দীর্ঘ এর হচ্ছে শেষ বর্ণ, দীর্ঘের পূর্ব বর্ণকে ম, মটা হচ্ছে কি উপধা। উদাহরণে কি বলেছি, কি বলা হয়েছে না, জব প্রভৃতি শব্দ ভিন্ন অ আ, অবর্ণ অ আ, এবং ম যে সকল শব্দের অন্তবর্ণের ঠিক পূর্ববর্তী বর্ণ, অর্থাৎ লক্ষ্মীর শেষ বর্ণটাকে একটু বুঝিয়ে ভেঙে বলে দিই। দেখো এই ল কয় মূর্ধন্য স ময় দীর্ঘ, এটাকে ভাঙলে কি হয়ে যাবে, ল প্লাস অ, হ্যাঁ, আবার কয় মূর্ধন্য স, হ্যাঁ হয়ে যাবে কয় মূর্ধন্য স প্লাস ম হয়েছে, হ্যাঁ, তারপরে কি আছে দীর্ঘ ই। দেখো শেষ বর্ণটা কে, দীর্ঘ ই আসছে না, ই এর পূর্ববর্ণ কে, ম, তাহলে মটা কি হলো উপধা। তাহলে ম যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে আমরা কি করব, সেখানে মতুপ প্রত্যয়। যেমন ধরো গুণ, গয়াসু মূর্ধন্য, গুণ, উচ্চারণ দেখো গুণ, মূর্ধন্যটাকে ভাঙলে আমরা কি পাবো, মূর্ধন্য প্লাস অ। তাহলে কোনো শব্দের শেষে যদি অ আ থাকে, সেখানে মতুপ প্রত্যয়ের কি যোগ হবে, মতুপ প্রত্যয়ের বধ যোগ হবে। কি যোগ হবে, বধ। তাহলে কি হয়ে যাবে, গুণবধ। বোঝাতে পারলাম, উচ্চারণটা করে নেবে, গুণবধ। রূপ রয় দীর্ঘ প, রূপ প, কি আসছে প, তাহলে মতুপ প্রত্যয়ের কি যোগ হবে, বধ যোগ হবে। তাহলে কি হবে, রূপবধ হয়েছে। আর পদে হলে গুণবান, রূপবান। আবার একটা আ দিয়ে বোঝায়, বিদ্যা, কি আসছে উচ্চারণ দেখো, বিদ্যা আসে। তাহলে মতুপ প্রত্যয়ের যোগ করলে কি হয়ে যাবে, বিদ্যা বধ। আর পরিনিষ্ঠিত রূপে কি হয়ে যাবে, বা পদে কি হয়ে যাবে, বিদ্যাবান, বিদ্যাবান। বোঝাতে পারো। তাহলে কোন শব্দের শেষে যদি অ আ কিংবা ম থাকে, অ আ কিংবা ম থাকে, তাহলে এখানে দেখো গুণ অ, রূপেতে পয়েতে অ, বিদ্যাতে আ, আর কোন শব্দের শেষে যদি ম থাকে, সেখানে মতুপ প্রত্যয়ের কি করব, বধ। এটা অবশ্যই এখানে অনেকেই কিন্তু ভুল করে দাও, যে মত, মতুপ প্রত্যয় তো মত যুক্ত হয়, তাহলে মত যোগ করে দেবো, কিন্তু না, হয়েছে। তাহলে এখানে দেখো লক্ষ্মী ম আছে বলে কি হচ্ছে, লক্ষ্মীবধ। রূপ অ আছে বলে রূপবধ। বিদ্যা আ আছে বলে বিদ্যাবধ। তাহলে জ্ঞান অ, দন্তনেতে কি আছে অ, জ্ঞান যুক্ত মতো কি হবে, জ্ঞানবধ। মেধা আ, উত্তরটা তোমরা বলবে, আসছে উচ্চারণ শেষে, তাহলে মত যোগ হবে না বধ যোগ হবে। কি বলে দিচ্ছি আবার শুনে নাও, কোন শব্দের শেষে যদি অ আ উচ্চারণে আসে এবং শব্দের শেষে যদি ম থাকে, তাহলে সেখানে আমরা কি যোগ করব, মতুপ প্রত্যয়ের মতের স্থানে বধ যোগ করব। তাহলে আকার আছে যখন এখানে, তাহলে কি যোগ হবে বুঝতে পারছো। তারপরে দিচ্ছি মনসযুক্ত মতুপ মানসবধ, ভাসযুক্ত মতুপ ভাস্বর হয়েছে। ভাগ্য অ আছে দেখো, ভাগ্যবধ। পুণ্য যুক্ত মতো কি হবে,
অপশানে আমার কমেন্টে জানাবে। গুণ অ আসছে, নিশ্চয় অ হলেই বদ যোগ হয়, তাহলে কি হবে কমেন্টে জানাবে। কে স যুক্ত মতু অ আসছে, কমেন্টে আমাকে জানাবে, উত্তরটা করে অবশ্যই জানাবে। ক্ষমা আ আসছে, দেখো অ আ থাকলে উচ্চারণে বদ যোগ হবে, তাহলে আমাকে কমেন্টে এগুলো জানিও। চলে যাচ্ছি পরের সূত্র, কি হয়েছে ন জবাদে। এই সূত্র অনুসারে জব প্রভৃতি শব্দের পরবর্তী মতুপের ম স্থানে ব হয় না। কি বলা হয়েছে, ন জবাদে জব প্রভৃতি শব্দের পরবর্তী মতুপের ম স্থানে ব হয় না। জব অ আসছে, কিন্তু দেখো বদ যোগ হয়নি, মতি যোগ হয়েছে, একটা ব্যতিক্রম। সূত্রটা কি, ন জবাদে জব, এই জায়গাগুলো একটু ভালো করে মুখস্থ করবে মুখস্থ করবে মুখস্থ করবে। জবযুক্ত মতুপ জবমত, জববত কিন্তু হবে না, কারণ ওই সূত্রটা বারণ করছে। ন জবাদে ন না, জব কিছু কিছু শব্দের ক্ষেত্রে মতি যোগ হবে, বত হবে না, যতই অ বা আ উচ্চারণ আসে। দ্রাক্ষা আসে, আ উচ্চারণ আসা সত্ত্বেও কিন্তু হওয়া উচিত ছিল বত, কিন্তু হলো না, হলো কি মত হয়েছে। ভূমি, ভূমিমত, ভূমিতে ওই যে কি বললাম, অ আ বাদ দিয়ে ভিন্ন স্বরবর্ণগুলো যদি থাকে, ভূমি ময় কি আছে, হস্য ইকার, ই আসছে উচ্চারণ দেখো, ভূমি ই, তাহলে ই থাকলে কি হয়ে যাবে, মত যোগ হবে। উর্মি ই আসছে, মত যোগ হবে। অ আ বাদ দিয়ে ভিন্ন স্বরবর্ণ যদি থাকে, কোনো শব্দের শেষে যদি হস্য ইকার থাকে, দীর্ঘ ইকার থাকে, হস্য উকার থাকে, দীর্ঘ উকার থাকে, রিকার থাকে, হ্যাঁ, এগুলো আমরা কি করব, মত যোগ করব। হয়েছে। চলে এলাম পরের সূত্র, কি বলছে সূত্রটা একটু দেখে নাও। পঞ্চম বর্ণ ভিন্ন, পঞ্চম বর্ণগুলো কি কি, কটা বর্গ আছে জানো তোমরা, 5টা বর্গ আছে। ক বর্গ, ক খ গ ঘ উয়া, উয়া দেখো পঞ্চম বর্ণ। তারপরে কি আছে, চ বর্গ, চ ছ বর্গীয় জ ঝ ইয়, ইয় হচ্ছে পঞ্চম বর্ণ। তারপরে কি আছে, ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্য হচ্ছে পঞ্চম বর্ণ। তারপর আছে ত থ দ ধ দন্তন্য, দন্তন্য হচ্ছে পঞ্চম বর্ণ। আর প ফ ভ ভ ম হচ্ছে পঞ্চম বর্ণ। তাহলে হচ্ছে ক চ ট ত প, এই বর্গীয় বর্ণের পরবর্তী মতুপের ম স্থানে কি হয়, ব হয়। তাহলে পঞ্চম বর্ণগুলো বাদ দিয়ে উয়া ইয় মূর্ধন্য দন্তেন্য ম বাদ দিয়ে সেখানে মতু প্রত্যয়ের কি হবে, ম স্থানে ব হয়। উদাহরণটা দেখি নাও। বিদ্যুৎ, ত বর্গের ত দেখো প্রথম বর্ণ, বিদ্যুৎ খণ্ডত, এটাকে কি বলি আমরা, খণ্ডত, ত আসে, ত বর্গের ত প্রথম বর্ণ, ত থ দ ধ দন্তেন্য। তাহলে বিদ্যুৎ যুক্ত মতু কি হয়ে যাবে, বিদ্যুৎবৎ বা বিদ্যুৎবান হয়েছে, বিদ্যুৎ বা বিদ্যুৎবান। দেখো আবার দেখো সম্পদ, দ ত বর্গের ত থ দ তৃতীয় বর্ণ, সম্পদ, তাহলে কি হলো, সম্পদ যুক্ত মতু কি হলো, সম্পদবৎ বা সম্পদবান। তড়িৎ যুক্ত মতু, তাহলে উত্তরটা কি হবে আমাকে বলো, তড়িৎ বধ হবে না তড়িৎ বান হবে, আমাকে কমেন্টে তোমরা জানিও। তাহলে তড়িৎ যুক্ত ত আছে, তাহলে খণ্ডত্ব লাস্টে থাকলে এটা খেয়াল করো, বিদ্যুতের যেমন খণ্ডত্ব আছে সেটাকে আমরা পরিনিষ্ঠিত রূপে কি করবো, পূর্ণতয় পরিণত করে দেবো। তাহলে তড়িতের এখানে খণ্ডত্ব আছে, তার পরিনিষ্ঠিত কি করব, পূর্ণতয় পরিণত, তার নিচে ব যোগ করে দেবো। তাহলে মতু প্রত্যয়ের কি হয়, ম স্থানে ব হয়, কি না যদি পঞ্চম বর্ণগুলো বাদ দিয়ে বর্গের প্রথম বর্ণ থাকে। হয়েছে। পরের সূত্র, শোভন রাজা বা সমৃদ্ধ রাজা অর্থ বোঝালে রাজন শব্দের ন লুপ্ত হয় না, রাজন অনভাগান্ত শব্দ গেল, হয়েছে। হ্যাঁ, রাজন শব্দ, রাজা রাজানো 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 রাজানো, হ্যাঁ রাগম, হ্যাঁ এই যে জিনিসগুলো, তাহলে শোভন রাজা হলে রাজন শব্দের কি হয়, দন্তন্যটা লুপ্ত হয় না। উদাহরণ যেমন রাজন যুক্ত মতু কি হয়, রাজনবত হয়, আবার কখনো কখনো দন্তন্যটা বাদ গেলে হয় রাজবত হয়, দুটোই। শোভন রাজা বিশিষ্ট হলে তখন কি হবে, রাজনবত, হ্যাঁ, আর শুধু রাজা আছে আমার দেশে তখন কি হবে, রাজাবত হয়ে যাবে। মনে থাকবে যেন, এটা ভালো করে একটু দেখে যাও, স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর। এইগুলো একটু তোমরা একটু এই যে স্টার চিহ্ন দিয়ে রেখেছি, একটু খাতায় টুকে নাও। উদক যুক্ত মতু কি হবে, উদানবাদ বা উদক। বলে রাখি, উদক অর্থে যদি সংজ্ঞা বা নাম বা সমুদ্র বোঝায় তখন কি করবো আমরা, উদানবাদ বা উদানবান। আর এমনি যদি কোনো জলাশয়পূর্ণ বা জল আছে এমন কোনো পাত্রকে বোঝায় তখন আমরা কি বলবো, উদকবান। সংজ্ঞা বা সমুদ্র বোঝালে তখন কি করব আমরা, উদানবান বা উদানবদ, এইটা লিখব। আর যদি সাধারণ জলাশয় সংজ্ঞা না বোঝায় তখন কি করবো, উদকবান বা উদকবদ। আয়ুষযুক্ত মতু আয়ুষ্মত, ধনুষযুক্ত মতু ধনুষ্মত, যশস্যুক্ত মতু যশস্বত, মনসযুক্ত মতু মনসবত, বপুষযুক্ত মতু বপুষ্মত। তাহলে বপু মানে কি শরীর, শরীর আছে যার তাকে আমরা কি বলবো এক কথায় বপুষ্মান, হয়েছে।
যশ আছে যার তাকে বলবো, তাহলে যশ অশ্ব অস্তি যার আছে তাকে আমি বলবো যশস্বান। হয়েছে? মানে এইগুলো একটু খাতায় টুকে নাও, এগুলো পরীক্ষা আসে, এগুলো অনেকে পরিণুসূত্রটা ভুল করে দেয়। এখানে অনেকে দন্ত স করে দেয়, এখানে মূর্ধন্য স আছে, এগুলো কোন জায়গায় দন্ত স, কোন কোনটায় মূর্ধন্য স, এগুলো বানাগুলো ভুল করে, এগুলো খাতায় একটু টুকে নাও। এবার দিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষায় এই সেমিস্টার 3-তে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো একটু দেখে নাও। ভিডিওটা খুব দীর্ঘ হয়ে যাবে, নাহলে তাড়াতাড়ি একটু দেখে নাও। মতু প্রত্যয়ান্ত পদগুলো কি হয়? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়াপদ? প্রত্যেকেই জানো এটা উত্তর হবে বিশেষণ। ধনবান জন, তাহলে কি হবে? বিশেষ্য। তাহলে কোন উত্তরটা হবে মনে থাকে জানো? তাহলে বিশেষ্য পদ হবে। কোন উত্তর হবে? না বিশেষ্য পদ। এই জায়গাটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এগুলো খাতায় একটু তোমরা টুকে নাও। তাহলে মতু প্রত্যয় নিষ্পন্ন পদ কি হয়? বিশেষণ। জানো যে ধনবান জন, জনটা হচ্ছে কি বিশেষ্য। জনটার কিরকম ধন আছে? না প্রচুর আছে, তার জন্য ধনবান। ব্যক্তিটা কিরকম? না ধনবান। বিশেষ্য কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তুর, গ্রন্থ, এগুলো নাম বোঝালে আমরা কি বুঝি? বিশেষ্য। আর বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো কি বোঝায়? আমরা বিশেষণ। তাহলে কি হবে? মতু প্রত্যন্ত পদ সবসময় কি হয়? না বিশেষণ হয়। অপশন খ। মতু প্রত্যন্ত হলো তদ্ধিত প্রত্যয়, মধ্যর্থীয় প্রত্যয়, ক খ উভয় সঠিক, না ঘ কোনোটি নয়। মতু প্রত্যয় হলো তদ্ধিত প্রত্যয়, মধ্যর্থীয় প্রত্যয়, ক খ উভয় সঠিক, না কোনোটি নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা উত্তর হবে তোমার গ। উত্তর হবে গ। এটি তদ্ধিত প্রত্যয় এবং মধ্যর্থীয় প্রত্যয়। চলে যাবো আমরা 3 নম্বর। মতু প্রত্যয়ের কোন অংশ পাঁচপদের সঙ্গে যুক্ত হয়? অবশ্যই এর আগে আলোচনা করে দিয়েছি ইয়েতে, এর কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে তুপ, মপ না মত না অন। অবশ্যই অপশন গ মত যোগ হয়। চলে যাবো আমরা শ্রীযুক্ত মতু। শ্রী ইয়াসে হস্যই বা দীর্ঘই থাকলে আমি কি বলেছি? সেখানে মতু প্রত্যয় কি হয়? মত যোগ হয়। তাহলে অপশন ক শ্রীমত। এগুলো খাতায় টুকে রাখো, পরীক্ষায় পড়ছে 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 এখান থেকে 100% বিশ্বাস রাখো। না পড়লে আমাকে কমেন্টে জানিয়ে যেও। পরে রূপযুক্ত মতু, তাহলে রূপ আছে যার, আমরা কি রূপ অ আসে। তাহলে কোন শব্দের শেষে যদি অ আ থাকে সেখানে আমি কি বলছি? মতু প্রত্যয় বদ যোগ হয়। তাহলে কি হবে? রূপবৎ। তাহলে 5 নম্বর প্রশ্ন কি হবে? রূপবৎ। হয়েছে? কেমন? চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্ন। জ্ঞান দন্তেনতে কি আসে? অ আসে। তাহলে কোন শব্দের শেষে যদি অ আ উচ্চারণ আসে সেখানে মতু প্রত্যয় আমরা কি করব? বদ যোগ করবো। তাহলে জ্ঞানবৎ। অপশন ক। 7 নম্বর প্রশ্ন। ধনযুক্ত মতু, ধন, তাহলে কি হবে? ধনমত, ধনবান, ধনিয়তি না ধনায়তি। এটা দেখো পদে দিয়ে আছে, তাহলে ধনবান কথাটা আছে যখন আমরা কি করে দেবো? ধন অ থাকলে কি হয়ে যাবে? বত হয়। আর পদে পরিণত করলে হয়ে যাবে বান হয়। তাহলে ধনবান। অপশন ক। 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন। পিতা অশ্ব অস্তি, পিতা যার আছে তাকে আমরা কি বলি? পিতৃবান, পিতৃমান, না কি বলি? পিতাবৎ না পিতৃমত। তাহলে কি বলবো? আমরা কি বলবো? পিতৃমান। রিকার আছে, মেন শব্দটা কি? পিতৃযুক্ত মতু, পিতৃমান। হয়েছে? রুমমান মানে হচ্ছে রুমনান, মানে হচ্ছে, এটা বাংলায় লিখে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। পদটির ব্যুৎপত্তি লেখো। কি হবে? লবণযুক্ত মধু প্রথমার 1 বচন, না রুমনযুক্ত মধু প্রথমার 1 বচন, না রুমনযুক্ত অন প্রথমার 1 বচন, না লবণ অনুযুক্ত? অবশ্যই লবণযুক্ত মধু। যদি সংজ্ঞা বোঝায় রুমনানেরটি লবণের পর্বতকে বোঝায়। ঠিক আছে? তাহলে এখানে অপশন গ। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে যাবে অবশ্যই। চলে যাবো পরের। দেখো পরের প্রশ্ন চলে এলাম, এমসিকিউ 10 নম্বর প্রশ্ন। ভগবান। আর প্রত্যেকে জানি রাখি, তোমরা একটু বাড়িতে, এখনো 1 মাস সময় আছে, তোমরা একটু বাড়িতে দেবনাগরী অক্ষরগুলো একটু প্র্যাকটিস করে নেবো। পরীক্ষা কিন্তু দেবনাগরী অক্ষর আসবে, বাংলাতেও প্রশ্ন থাকবে, বাংলা হরফেও থাকবে এবং দেবনাগরী হরফেও থাকবে। না যদি বুঝতে পারো, না চিনতে পারো, তাহলে সেখানে উত্তর ভুল হয়ে যাবে, জানা উত্তর। ভগবান, ভগ অ আসে, তাহলে অ হলেই সেখানে কি যোগ করবো আমরা? মতু প্রত্যয় বত। তাহলে কি হয়ে যাবে? মতু প্রত্যয় যুক্ত হয়, অবশ্যই মতু। চলে যাবো আমরা, কি দেখো একটা কারিকা দিয়েছি, সুন্দর লাইনটা। ভূম নিন্দা প্রশংসা আসু ডট ডট মতু বাদয়। উল্লিখিত কারিকাটি কোন প্রত্যয়ের? উল্লিখিত কারিকাটি কোন প্রত্যয়ের সঙ্গে সম্পর্ক বলা আছে? ভূম নিন্দা প্রশংসা আসু ডট ডট মতু বাদয়, উল্লিখিত কারিকাটি কোন প্রত্যয়ের সঙ্গে সম্পর্কে বলা হয়েছে? অবশ্যই তুমি জানো, কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে কোন প্রত্যয়? অপশন ঘ মতু প্রত্যয়। ভূম নিন্দা প্রশংসা আসু নিত্য যোগে অতিশয়নে সংসর্গে অস্তি বিভক সাং ভবন্তি মতু বাদয়া। নিত্য যোগার্থে মতু প্রত্যয় প্রযুক্ত হয় এমন একটি উদাহরণ। এইগুলো দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। নিত্য যোগে, নিত্য যোগে আমি বলেছি যেসব গাছ থেকে সাদা দুধের মতো অংশ বেরো থাকে সেটা কি? ক্ষীরবৃক্ষ। অপশন খ। অতিশায়ন অর্থে, অতিশায়ন মধ্যে পেট বড় হয়ে যায়, সেটা কিছুক্ষণ আগে উদাহরণটা বোঝালাম, উদরিণী কন্যা। অপশন ক। 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন। মেধা প্লাস শূন্যস্থান দিয়েছে, প্লাস প্রথমার 1 বচন মেধাবান। তাহলে এখানে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? বতুক, মতুক, তমপ না তরপ? মেধাবান, তাহলে এখানে কি হবে? মতুক প্রত্যয়। তাহলে 14 নম্বর প্রশ্ন উত্তর হবে কি? অপশন খ মতু প্রত্যয়। এইগুলো অবশ্যই খাতায় টুকে নিও।
তারপরে দেখো একটা দিয়েছি তোমার একটা সূত্র মতো লাইন তুলে দিয়েছি, তৎ অশ্ব অস্তি আর তৎ অস্মিন অস্তি। কিছু নাকি বলো কোন প্রত্যয়ের সঙ্গে এটি হয়, যুক্ত হয়? এই দুই অর্থে প্রযুক্ত হয়। তৎ অশ্ব অস্তি তা এর আছে, আর তৎ অস্মিন অস্তি তা এতে আছে, সেটা মতু প্রত্যয়। কিছু নাকি ভিডিও শুরুর আগে থেকে বলেছিল মতু প্রত্যয়। এগুলো অবশ্যই খাতায় টুকে রাখো, টুকে রাখো, বারবার বলে দিচ্ছি। আধিক্য অর্থে কোন প্রত্যয় প্রযুক্ত হয়? 16 নম্বর প্রশ্ন। আধিক্য অর্থে না মতু প্রত্যয় যুক্ত হয়। যেমন হচ্ছে ধন আছে যার, ধনম অশ্ব অস্তি, ধনবান। ধনের আধিক্য আছে বলেই তাকে আমরা ধনবান বলি। সাধারণত মতু প্রত্যয় বিধানের ক্ষেত্র কটি? আলোচনা কোনো কিছু আগে হচ্ছে 7টি। ভূমো, নিন্দা, প্রশংসা, নিত্যযোগ, অতিশায়নে, সংসর্গে আর অস্তি, এই 7টা মনে রাখবে। হয়েছে। উদকবান পদের বৈকল্পিক ভিন্নার্থ অর্থ কি? উদক যদি সংজ্ঞা বা নাম বোঝায় বা সমুদ্র বোঝায় তখন কি হয়ে যায়? উদানবান। এই অপশন গ হয়ে যাবে। আর এমনি জলাশয় বা জলপূর্ণ কোনো পাত্র বোঝালে তখন কি যায়? উদকবান। তাহলে বিকল্প পদটি কি হয়ে যাবে? গ। খুব ভালো প্রশ্ন, এগুলো খাতায় কোনো বেছে বেছে তোমাদের জন্য রেখেছি, পরীক্ষা আসবে। বলম অশ্ব অস্তি, বল আছে যার তাকে আমরা কি বলবো? বলবান। ভেঙেও দেখেছি বল অ আসে, তাহলে কি হয়? মতু প্রত্যয়ের বদ যোগ হয়। আর পদেতে হয়েছে দেখো প্রথমার এক বচন, পুংলিঙ্গে প্রথমার এক বচন, কি হলো? বলবান। তাহলে কি হলো? 19 নম্বর প্রশ্নটা গেল। এবার তোমাদের একটা স্তম্ভ দিয়েছি, স্তম্ভটা একটু মিলে দেখে নাও। কি দেওয়া আছে? ক স্তম্ভে দিয়েছি ভূমা। ভূমা মানে কি? আধিক্য। হনুমান মানে কুৎসিত বা নিন্দা অর্থে। প্রশংসা মানে হচ্ছে গুণগান করা। ক্ষীরিবৃক্ষ মানে নিত্য অর্থে। তাহলে এখানে স্তম্ভগুলো কোনটার সঙ্গে মিলবে? উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ভূমা মানে আধিক্য অর্থে, মানে প্রচুর আছে যার, হ্যাঁ, সেটা কি ধন থাকতে পারে, সম্পদ থাকতে পারে। হনুমান মানে কুৎসিত, নিন্দা অর্থে আমরা কি করে থাকি সেটা। হনুমান যে চোয়াল, হনুমানের চোয়ালটা খুব বাজে দেখতে। হ্যাঁ, প্রশংসা অর্থে গুণগান, এই ওর ভালো দেখতে, ভালো, ওর রূপটা প্রচুর। তাহলে কোন অপশনটা হবে? তাহলে মিলে দেবে। ক্ষীরি মানে হচ্ছে নিত্যযোগে। হ্যাঁ, তাহলে কোন অপশনটা হবে তোমরা একটু জানাও। অপশন ক, অপশন খ, না অপশন গ, না অপশন ঘ? কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ স্তম্ভটা। তারপরে চলে যাও, ধনুষযুক্ত মতুপ কি হয়? ধনুষ্মত। আর আয়ুষযুক্ত মতুপ কি হয়? আয়ুষ্মত বা আয়ুষ্মান। দেখে রাখবে। 22 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। রাজা আছে, শুধু রাজা আছে কোনো দেশে, তার তখন আমরা কি করব? রাজাযুক্ত মতু কি হবে? রাজবান। আর শোভন রাজা বিশিষ্ট, এটা স্টার চিহ্ন দিয়ে রয়েছে। উত্তম রাজা, ভালো রাজা, শোভন রাজা তখন হচ্ছে রাজনবান। এমনি রাজা আছে কোনো দেশে, রাজা আছে রাজবান অয়ং দেশ। আর শোভন রাজা বিশিষ্ট হয়ে গেলে তখন হয়ে যাবে রাজনবান। এই জায়গাটা মনে রাখবে একটু। বিকল্প পদ, রাজবানের বিকল্প পদ হচ্ছে রাজনবান, বা রাজনবানের বিকল্প পদ হচ্ছে কি? রাজবান। চলে যাব পরের এমসিকিউ। চলে এলাম 23 নম্বর প্রশ্ন। অস্তর্থ অর্থে মতু প্রত্যয়ের প্রায়োগিক ক্ষেত্র কি হবে? দেখো তোমাদের পরীক্ষা আমি জানো তোমরা যে ডায়াগ্রাম বা রেখাচিত্র পড়বে। এখানে আমি 3টে ডায়াগ্রাম দিয়েছি। মতু প্রত্যয় কি কি প্রযুক্ত হয় দেখো। প্রথম অপশনে কি দিয়েছি? মতু প্রত্যয় ভূমা অর্থে হয়, হ্যাঁ হয়। নিন্দা অর্থে হয়, প্রশংসা অর্থে হয়, অতিশায়ন অর্থে হয়, আরও তো অর্থে হয়। সংসর্গীয় অর্থে হয়, অস্থি অর্থে হয়, হ্যাঁ, নিত্যযোগ অর্থে হয়, কই নাই। তাহলে এই অপশন হচ্ছে না। দ্বিতীয় অপশন খ অপশনে দেখি, প্রশংসা অর্থে হয়, হ্যাঁ হয়। নিন্দা অর্থে হ্যাঁ হয়। নিত্যযোগের অর্থে হয়, অস্থি অর্থে হয়। আর কই? ভূমো কই কোথায় গেল? ভূমো, নিন্দা, প্রশংসা, নিত্যযোগে, অতিশায়নে, অতিশয়টা কোথায় গেল? সংসর্গে অর্থ কোথায় গেল? বিভক্সায়ন ভবন্তি মতু বাধায়। তাহলে এটাও হচ্ছে না। অপশন গটা দেখে নাও তো। তাহলে ভূমো, নিন্দা, প্রশংসা, নিত্যযোগে, আতিশয্য, সাময়িক সম্বন্ধ, অস্থি অর্থে। 7টা গুণে নাও তো আছে কিনা। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা আছে। তাহলে কি উত্তরটা হবে বলো? অপশন ক না অপশন খ না অপশন ঘ? মতু, হ্যাঁ, অস্তি অর্থে, অস্তর্থে মতু প্রত্যয় প্রভাবের ক্ষেত্র হবে কি? অপশন গ। অবশ্যই খাতায় এই প্রশ্নটা টুকে রাখো। চলে যাও বর্ণযুক্ত ইনি। হ্যাঁ, বর্ণ শব্দ অর্থ অর্থাৎ ব্রহ্মচারী যদি অর্থ বোঝায়। বর্ণ কিন্তু জাতিভেদকে বোঝায়, বর্ণ মানে রং বোঝায়, সাধারণ অর্থে বোঝায়, আবার জাতিকে বোঝায়, আবার বর্ণ যদি ব্রহ্মচারীকে বোঝায়। হ্যাঁ, তাহলে সেই ব্রহ্মচারী অর্থ কি হয়? ইনি প্রত্যয় হয়। মতু প্রত্যয়ের বিকল্পে ইনি প্রত্যয় কি হয়? তখন বর্ণযুক্ত ইনি বর্ণী, আবার বর্ণযুক্ত ইতি হয়ে যাবে বর্ণবান। বর্ণবান অয়ং ঘট। গুণবাচক বা বর্ণবান অয়ং পট। গুণবাচ শব্দের পর কোন প্রত্যয় প্রযুক্ত হয়? গুণবাচক শব্দের পর প্রযুক্ত ড্যাশ প্রত্যয় লোপ হয়। তাহলে গুণবাচক শব্দের পর ড্যাশ প্রত্যয় লোপ হয়। কোন প্রত্যয় লুপ্ত হয়? মতু প্রত্যয়। ভালোভাবে দেখে যাবে, স্টার্ট চিন্তা। যেমন হচ্ছে এক কথা প্রশ্ন দিয়েছি, কৃষ্ণ গুণ অশ্ব অস্তি, কৃষ্ণ। তাহলে কৃষ্ণর সঙ্গে যদি আমি মতু প্রত্যয় যোগ করতাম তাহলে কৃষ্ণ অ, তাহলে কি হতে ছিল? কৃষ্ণবান বা কৃষ্ণবান। কিন্তু মতু প্রত্যয় লোপ হয়। শুক্ল অ আসে, মতু প্রত্যয় বধ যোগ হতো, তাহলে শুক্ল বধ বা শুক্লবান, কিন্তু বাদ চলে গেছে। উত্তরটা কি হচ্ছে দেখো, কৃষ্ণ আর শুক্ল। মতু প্রত্যয় পুরোটা লোপ হয়ে গেছে। আর এই এক কথায় প্রকাশগুলো একটু তোমরা একটু খাতায় টুকে না, পরীক্ষায় আসবে। লক্ষ্মী অশ্ব অস্তি, লক্ষ্মীবান, লক্ষ্মীবান। আর পরিণীত রূপ হলে লক্ষ্মীবধ। যশ অশ্ব অস্তি, যশস্বান বা যশস্বধ।
বুদ্ধি অশ্ব অস্থি বুদ্ধিমান, ধী অশ্ব অস্থি ধীমান, চক্ষু অশ্ব অস্থি চক্ষুষ্মান, চর্ম অশ্বা অস্থি, এখানে স্ত্রীলিঙ্গে দেওয়া আছে চর্মনবতী বা চর্মবতী, জ্ঞানম অশ্ব অস্থি জ্ঞানবান, বলম অশ্ব অস্থি বলবান, মন অশ্ব অস্থি মনস্মান, তরিত অশ্ব অস্থি তরিতবান, বপ অশ্ব অস্থি বপুষ্মান, রূপম অশ্ব অস্থি রূপবান, ধনম অশ্ব অস্থি ধনমান। আর এগুলো পরিনিষ্ঠিত রূপগুলো কিন্তু আলাদা হবে। বুদ্ধিমান তখন কি হয়ে যাবে বুদ্ধিমত, ধীমানটা কি হয়ে যাবে ধীমত, চক্ষুষ্মান হতে হবে চক্ষুষ্মত, হ্যাঁ, জ্ঞানবৎ বলবৎ, এগুলো মনে থাকে যেন, হ্যাঁ, এগুলো খাতা এক কথা টুকে নেও। সাথে থেকো, পাশে থেকো, ভালো থাকো, বাড়িতে সুন্দর করে সেলফ স্টাডি করো। পরবর্তী ভিডিওগুলো আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, কারক নিয়ে আসবো, সমাস নিয়ে আসবো, কিছু সাজেশনে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এটাই অনুরোধ। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে সুন্দর করে খাতায় টুকে নিয়ে এগুলোকে একটু সেলফ স্টাডি করো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বেই। ভালো থেকো বন্ধুরা।